আসসালামু আলাইকুম দর্শক, হরমুজ প্রণালীতে আবারও যুদ্ধের দামামা। এবং আপনারা জানেন যে 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া যে যুদ্ধ, সেই যুদ্ধ 40 দিন পরে একটা যুদ্ধবিরতি হলো। এবং সেই যুদ্ধবিরতির আলোচনা ইসলামাবাদে, পাকিস্তান রাজ্য ইসলামাবাদে এটা কোনো মীমাংসা ছাড়াই শেষ হয়। এবং এরপরে ট্রাম্প আজকে ঘোষণা করলো যে আমরা হরমুজ প্রণালী দখলে নিব। যেই কথা সেই কাজ, 15টা যুদ্ধ জাহাজ একদম হরমুজ প্রণালীর ভিতরে আড়াআড়ি ভাবে একদম এসেছে। এবং সেই 15টি যুদ্ধ জাহাজ ওমানের যে সাগর এলাকা, তারপরে পারস্য সাগর, আরব সাগরের বিস্তীর্ণ এলাকা তারা অবরোধ করে রেখেছে। সেখান দিয়ে কোনো জাহাজ চলাচল তারা করতে দিবে না, কোনো জাহাজ আসতেও পারবে না, যেতেও পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে ইরান তো অবরোধ করলো হরমুজ প্রণালী, এবং যেই হরমুজ প্রণালী খোলার জন্য আমেরিকা অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। আলোচনা করেছে, সে আলোচনা সফল হয়নি। যুদ্ধ করেছে 40 দিন, তাও সফল হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে ট্রাম্প আবার ইরানের অবরোধের উপর নিজেরা অবরোধ করতে গেল কেন? যদিও ট্রাম্প বলতেছে যে এই হরমুজ প্রণালী কিন্তু পুরোপুরি অবরোধ হয়নি। ইরানের জাহাজ ঠিকই চলাচল করতো, চায়নার জাহাজ ঠিকই চলাচল করতো, এবং আরো কিছু দেশ যাদেরকে ইরান বন্ধু রাষ্ট্র মনে করে তাদেরকে এখান দিয়ে জাহাজ চলাচলের অনুমতি ইরান দিত। কিন্তু এখন কোনো জাহাজ চলবে না, শুধু সেই জাহাজই চলবে যেটা আমেরিকা চায়। অলরেডি নাকি আমেরিকা 35টা জাহাজকে অনুমতি দিয়েছে, এবং এই 35 শিপ তারা হরমুজ প্রণালী অতিক্রম করেছে। বাট ইরান বলতেছে যে তোমরা যদি আরেকটু আগাও তাহলে আমরা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হিসাবেই দেখব, এবং আমরা তোমাদের ওই জাহাজগুলোকে মিসাইল মেরে উড়িয়ে দেব। তখন ট্রাম্প বলতেছে শুধু একটা মিসাইল মেরে দেখ, দেখ কি অবস্থা করি। যদি একটা মিসাইল মারস এবং একটা ইরানিয়ান যুদ্ধজাহাজ আসে, তাহলে আমরা সাগরের ভিতর মাদক কারবারিদেরকে যেমন নিষ্ঠুরভাবে মেরে ফেলি, ঠিক একইভাবে তোদেরকে মেরে ফেলবো, তোদেরও সে একই পরিণতি হবে। ইরানিয়ান নৌবাহিনী এবং মার্কিন নৌবাহিনী একদম মুখোমুখি অবস্থান করতেছে, এবং যে কোনো সময় ঘটতে পারে চরম ঘটনা। আমি একটু আমিনুল ইসলামের ফেসবুক পোস্ট থেকে পড়ি যে এরপর কি করতে যাচ্ছে। তিনি লিখেছেন, হরমুজ প্রণালীতে আমেরিকা ব্লকেড শুরু করেছে 3 ঘন্টা আগে, মানে অবরোধ। গতকাল ট্রাম্প বলেছিল হরমুজ দিয়ে কোনো জাহাজ যাতায়াত করতে পারবে না। তবে আজ তিনি এই অবস্থান থেকে সরে এসে বলেছেন যে শুধুমাত্র ইরানে যেই জাহাজগুলো যাওয়া আসা করবে সেই জাহাজগুলোকেই আটক করা হবে। অর্থাৎ পরিষ্কার বোঝা গেল যে চীন যাতে ইরান থেকে কোনো তেল কিনতে না পারে, এবং চীন ইরানকে যুদ্ধবিরতির শর্ত যে পারমাণবিক অস্ত্র উৎপাদন এগুলো না করতে ইরানকে প্রেসার দেয়। এজন্যই হরমুজে এই অবরোধ করেছে আমেরিকা। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা তো হরমুজকে অবরোধ করলো 15টা যুদ্ধ জাহাজ সহকারে। আমেরিকা এভাবে কতদিন হরমুজকে অবরোধ করতে রাখতে পারবে? ব্রিটিশ টেলিভিশন স্কাই নিউজের সামরিক বিশেষজ্ঞ জন বেল আজকে বলেছে যে রণতরী সহ যে জাহাজগুলো আমেরিকা হরমুজ প্রণালীতে জড়ো করেছে, প্রতিদিনের পিছনে আমেরিকার কয়েক বিলিয়ন ডলার খরচ হচ্ছে। এরপর তিনি বলেছেন যে ইরান তো শুধু চুপচাপ নিজেদের দেশে বসে আছে, ওদের তো আর কিছুই করার দরকার নেই। আমেরিকা যেভাবে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে এই 15টা জাহাজে করে হরমুজ প্রণালী পাহারা দেওয়ার জন্য, এটা তারা বেশি দিন কন্টিনিউ করতে পারবে না। কিন্তু আমার মনে আরেকটা প্রশ্ন জেগেছে, সেটা হচ্ছে যে জাহাজগুলো যদি ইরানে যাতায়াত করতে না পারে তাহলে কি ওদের খাদ্য ঘাটতি হবে না? হবে তো। শুধু তো তেল না, জাহাজে করে তো আরো অন্য অনেক জিনিসও যায় খাদ্যদ্রব্য সহকারে। কিছুক্ষণ আগে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারান্ডির সাক্ষাৎকার দেখতেছিলাম, এবং গত প্রায় 4 বছর ধরেই দেখছি চমৎকার কথা বলেন তিনি। পাকিস্তানে হওয়া আলোচনায় ইরানের পক্ষে তিনি অংশ নিয়েছেন। ও আচ্ছা, অধ্যাপক মারান্ডি তাহলে পাকিস্তানে গিয়েছিল ইরানের প্রতিনিধি দলের সঙ্গে, ভালো কথা। তো মারান্ডি বলেছেন যে ইরানের সঙ্গে 7টা দেশের বর্ডার আছে। এই দেশগুলো হচ্ছে ইরাক, তুরস্ক তুরস্ক পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান এবং আর্মেনিয়া। ইরান চাইলেই এই দেশগুলোর কাছ থেকে সীমান্ত পথে খুব সহজেই জিনিসপত্র আনা নেওয়া করতে পারবে স্থল সীমান্ত দিয়ে। এরপর তিনি বললেন যে ধরে নিন আমেরিকা সেখানে অবরোধ দিল, যে এই দেশগুলো বলল যে আমরা ইরানের কাছে কোনো খাদ্য বিক্রি করব না, কারণ ইরানের কাছে খাদ্য বিক্রি করলে আমেরিকা রাগ করতে পারে। কিন্তু ইরান সীমান্তের একটি দেশ হচ্ছে তুর্কমেনিস্তান। এই তুর্কমেনিস্তান হচ্ছে আবার রাশিয়া পন্থী দেশ, তার রাশিয়ার কথায় উঠে বসে। এখন রাশিয়া যদি তুর্কমেনিস্তানের সীমান্ত দিয়ে ইরানে কোনো পণ্য পাঠায়, এতে আমেরিকার কিছুই করার থাকবে না। আমি যতটুকু জানি কাস্পিয়ান সমুদ্র দিয়ে রাশিয়া ইরানের সরাসরি নৌ যোগাযোগ কিন্তু এমনিতেই আছে। তবে সবশেষে অধ্যাপক মারান্ডি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এটি হচ্ছে ইরান নিজেরাই খাদ্যে 80% স্বয়ংসম্পূর্ণ।
মানে খাদ্যের জন্য ইরানকে অন্য দেশের উপর সেই অর্থে নির্ভর করতে হয় না। ভৌগোলিকভাবে ইরান খুবই সুবিধাজনক অবস্থায় আছে। ইরান অনেক লম্বা সময় ধরে এই অবরোধ খেলার প্রস্তুতি অনেক আগে থেকেই নিয়ে রেখেছে। আপনাদের মনে করিয়ে দেই, যুদ্ধ শুরু হবার পর ইরান যখন হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তখন কিন্তু ইরানের জাহাজগুলো সহজেই যাতায়াত করতে পেরেছে। উল্টো ট্রাম্প ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছিল, তাই ইরান আরো বেশি বেশি করে তেল বিক্রি করতে পারতেছিল। হ্যাঁ, কারণ সমস্ত পৃথিবীতে তেলের দাম বাইরে গেছে, এজন্য ট্রাম্প চিন্তা করলো যে ইরান তেল বিক্রি করুক, অন্তত তেলের দামটা কম থাকবে। কিন্তু ট্রাম্প কেন ইরানের জাহাজগুলোকে তখন অবরোধ করেনি? কেন ইরানের উপর থেকে তখন নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল? উত্তর সহজ। আমি বরং আমেরিকান অধ্যাপক জন মেয়ার সেইমার আজ যা বলেছে সেটাই বলি। তিনি বলেছেন, ট্রাম্প মার্কেট ও তেলের দাম নিয়ে সবসময় চিন্তিত থাকে। এজন্য ট্রাম্প চায় তেল এবং গ্যাসের দাম কম থাকুক, কিন্তু শেয়ার মার্কেটের দর পতন হোক। আজ ঠিক সেটাই হয়েছে। আমেরিকা এবং ইউরোপে তেলের দাম সপ্তাহের প্রথম দিন সোমবার, তো এখানে এই সোমবারে আরেক দফা বেড়েছে। আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি। ধরেন আজ এই মুহূর্তে যেই তেলগুলো বিক্রি হচ্ছে এবং বিভিন্ন জাহাজে ওঠানো হচ্ছে, এইগুলো ব্যবহার করা হবে আজ থেকে 2-3 মাস পর। আর আপনারা ভোক্তা পর্যায়ে যেই তেল এখন ব্যবহার করছেন, সেই তেল আজ থেকে 1.5-2 মাস আগেই অর্ডার দেওয়া হয়েছে। আমেরিকান সংবাদ মাধ্যম সিএনএন এর কলামিস্ট স্টিফেন কলিংস আজ একটি কলাম লিখেছে। সেখানে কলামের শিরোনাম হচ্ছে, ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধ বিশ্ব অর্থনীতিতে আরেকটি গুরুতর আঘাত হানার ঝুঁকি তৈরি করেছে। এই যুদ্ধের 1.5 মাস পার হয়ে গিয়েছে, আর 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু বিশ্বের অনেক দেশের তেল ফুরিয়ে যাবে এবং অনেক দেশের তেল ফুরিয়ে যাওয়ার মতো অবস্থা হবে। আবার যারা কিনতে চাইবে তাদেরকে অনেক বেশি দামে কিনতে হবে। এমন অবস্থায় ট্রাম্প কয়দিন হরমুজ প্রণালী বন্ধ রাখতে পারবে? এবং এছাড়া হরমুজ প্রণালী যদি ট্রাম্প এই পাশে দিয়ে বন্ধ রাখে, ইরান তো ওই পাশে দিয়ে বন্ধ রাখবে। তাহলে ঠিক আছে, ট্রাম্প হরমুজ প্রণালীতে ইরানের জাহাজ চলাচল বন্ধ করে দিল, চাইনিজ জাহাজ চলাচল বন্ধ করে দিল, কিন্তু ইরান যদি আবার সৌদি আরব, আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরাইনের জাহাজ বন্ধ করে দেয়, তখন এই মধ্যপ্রাচ্য দেশগুলো তেল তো বিক্রি করতে পারবে না, যদি এখনো পারতেছে না। কিন্তু আরব দেশগুলো বাঁচবে কিভাবে তেল বিক্রি না করলে? তাহলে ট্রাম্পও অবরোধ করলো, ইরানও অবরোধ করলো, এটা তো কোনো পরিস্থিতির উন্নতি হলো না, তাই না? বিশ্ব অর্থনীতি যে তেল সংকটে ভুগতেছে, সেটা তো কোনো সমাধান হলো না। নিউ ইয়র্ক টাইমস আজ একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে যে আগামীকাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের ফোনে ট্রাম্পের ফোনটি অবিরাম বেজেই চলবে। মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের নেতারা ফোন দিবে যে ট্রাম্প ট্রাম্প আমরা কি করবো, আমার তো তেল নাই। এই ট্রাম্পের ফোন বেজেই চলবে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার আজকে ছাপ জানিয়ে দিয়েছেন যে আমরা আমেরিকার সঙ্গে এই অবরোধে নেই। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আজ বলেছে যে ইসরায়েলের সাথে থাকলে আমেরিকাকে সবসময় যুদ্ধের মাঝে থাকতে হবে এবং ইরানের পর তুরস্ক হবে ইসরায়েলের নতুন শত্রু, কারণ ইসরায়েলের সবসময় শত্রুর দরকার হয়। এই যে ট্রাম্প বলতেছে সে ন্যাটো থেকে বের হয়ে যাবে, ন্যাটো থেকে ট্রাম্প বের হয়ে যেতে চায় শুধুই তুরস্ক নেটোর সদস্য বলে। কারণ চাইলে ইসরায়েল তুরস্ককে আক্রমণ করতে পারবে না, কারণ তুরস্ক ন্যাটো সদস্য। সেক্ষেত্রে ন্যাটোর একটা এগ্রিমেন্ট আছে যে ন্যাটোর একজন সদস্য আক্রান্ত হলে আরেকজন বাঁচাতে আসবে। আর যেহেতু আমেরিকা ন্যাটো সদস্য, কাজে ইসরায়েল যদি তুরস্কে আক্রমণ করে তাহলে আমেরিকাকে তুরস্কের হয়ে লড়তে হবে। এই কারণে ট্রাম্প প্রথমেই করবে কি, ট্রাম্প তুরস্ককে ন্যাটো থেকে বের করে দিবে, অথবা ট্রাম্প নিজেই আমেরিকাকে ন্যাটো থেকে সরিয়ে আনবে। তারপর ইসরায়েল অ্যাটাক করবে তুরস্ককে, কারণ ইসরায়েলের একটা শত্রুর দরকার হয়। ইরানকে আক্রমণ করতে না পারলে লেবাননকে করবে, লেবাননকে না পারলে তুরস্ককে করবে, কারণ রক্ত চাই। তো এই কারণে অনেকেই বলতেছেন যে ইসরায়েলের পরবর্তী টার্গেট তুরস্ক। যদিও এরদোগান বলেছেন যে শিক্ষা দিয়ে দিব, আমাদেরকে এখনো চিনে নাই। অবশ্য এটা পারে, কারণ তুরস্ক কিন্তু সামরিক দিক দিয়ে অনেক শক্তিশালী এবং ইরানের মতোই একটা বড় দেশ। আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি একটা টুইট করে জানিয়েছেন যে পাকিস্তানের আলোচনার সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেতানিয়াহুর একটি ফোন পায়। এই ফোন ধরার পরই আলোচনা ফেলে জেডি ভ্যান্স আমেরিকায় চলে যান। স্কাই নিউজের বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল ক্লার্ক আজ বলেছেন যে ন্যাটো থেকে যদি আমেরিকা বের হয়ে যায় তাহলে ইসরায়েলের পরবর্তী টার্গেট হবে তুরস্ক কিংবা অন্য কোনো আরব দেশ। অথচ দেখেন আরব দেশগুলো কিভাবে নির্লজ্জের মতো এই যুদ্ধে আমেরিকার দাসত্ব করে যাচ্ছে। কোল্ড ওয়ার মানে যখন আমেরিকা এবং রাশিয়ার শীতল যুদ্ধের সময়, তখন আমেরিকা গড়ে 2.5টা দেশে বছরে যুদ্ধে জড়াতো।
এরপর যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টা টুকরা হয়ে যায়, তারপর থেকে আমেরিকা প্রতি বছরে 3.5টা দেশে যুদ্ধ জড়িয়েছে। অর্থাৎ সাম্রাজ্যবাদী এই আমেরিকার যুদ্ধপ্রীতি আছে। আর এর একটি অন্যতম কারণ হলো ইসরায়েল। কিন্তু এইবার এই ইসরায়েল আমেরিকা এই দুই দেশ মিলেও ইরানের সঙ্গে না পেরে শেষমেশ যুদ্ধবিরতি দিয়ে এখন আবার হরমুজ অবরোধ খেলা খেলতেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই খেলা কি শেষ পর্যন্ত আমেরিকা পেরে উঠবে? ইরান কি আমেরিকার শর্ত মেনে নিবে, নাকি আমেরিকাকেই ইরানের শর্ত মানতে হবে? আগামী 21 তারিখ 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা। তবে এই অবরোধ যদি ধরেন 21 তারিখ পর্যন্তই চললো, তাহলে পৃথিবীর অর্থনীতি আগামী 1.5 সপ্তাহে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও একটি প্রশ্ন। একটু আগে আল জাজিরার রিপোর্টার আলী হাশেম তেহরান বলেছেন যে ইরান তো যুদ্ধের প্রথম দিন থেকেই বলে আসতেছে যে হরমুজ প্রণালী বন্ধ করে তারা পৃথিবীর অর্থনীতিতে ধস নামাতে চায়, যাতে করে ওই দেশগুলো আমেরিকাকে চাপ দেয়। এখন আমেরিকা নিজেই অবরোধ করে ইরানের কাজটা আরো সহজ করে দিয়েছে। আলটিমেটলি রেজাল্ট তো হচ্ছে পৃথিবীর অর্থনীতি পিছিয়ে পড়া। ইরান কেন হরমুজ অবরোধ করলো যাতে বিভিন্ন দেশগুলোর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, তখন সেই দেশগুলো আমেরিকাকে চাপ দিবে যে তোমরা ইরানের দাবি মেনে নাও। এটাই তো। এখন ওই অবরোধটা আমেরিকাও করলো, করে ইরানের কাজটা আরো সহজ করে দিল। এর জন্য ইরান চুপচাপ বসে আছে, অবরোধ দেওয়ার পরও কিছু বলতেছে না। আর ট্রাম্পের এই অবরোধের সিদ্ধান্তটা আমার কাছে কাউন্টার প্রোডাক্টিভ, মানে উল্টো ফল দেওয়া মনে হচ্ছে। এতে বরং ইরানেরই লাভ হবে, ইরানের শুধু চুপচাপ বসে থাকলেই চলবে। যদিও ইরানের অর্থনীতিতে চাপ বাড়বে, এটা ঠিক আছে, কিন্তু ইরান তো নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করতেছে, তাই না? তাই ইরান এই চাপ ঠিকই সামলিয়ে নেবে। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশগুলো কি এই চাপ সামলাতে পারবে, নাকি ট্রাম্প সামলাতে পারবে? কেউই পারবে না। আজকে লেখা শেষ করি দ্য আর্ট অফ ওয়ার, মানে যুদ্ধশিল্প বইটার একটি কথা দিয়ে। সেখানে বলা হয়েছে, ইউ ক্যান উইন অল দ্য ব্যাটেলস, স্টিল ইউ লুজ দ্য ওয়ার। মানে তুমি প্রতিটি লড়াই জিতলেও শেষ পর্যন্ত যুদ্ধে হেরে যেতে পারো। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা সবগুলো লড়াইতে জিতেছে, কিন্তু যুদ্ধে জিততে পারে নাই। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার পরাজয় হয়েছে। ঠিক ইরান যুদ্ধে আমেরিকা সামরিক দিক দিয়ে অনেকে গিয়ে, হয়তো ছোট ছোট লড়াইতে আমেরিকা জিতেও যাবে বা জিতবে, কিন্তু শেষমেশ আর এই যুদ্ধে আমেরিকা জিততে পারবে না। আমেরিকা ইরানে আটকে গিয়েছে। এই যুদ্ধ যদি আর কিছুদিন এভাবেই চলে, তাহলে ইরানকে আর কিছুই করতে হবে না, চুপচাপ বসে থাকলেই চলবে। অন্যান্য দেশগুলি এই সাম্রাজ্যবাদী আমেরিকাকে চাপ দিয়ে থামিয়ে দেবে। দর্শক, এই হচ্ছে অবস্থা। আমরাও দেখি আসলে ইরান কিন্তু হুমকি দিয়েছে যে যদি এই জাহাজ কন্টিনিউ করে তাহলে কিন্তু আমরা আক্রমণ চালাতে বাধ্য হব। ট্রাম্পও পাল্টা হুমকি দিয়েছে যে যদি আমার জাহাজ আক্রমণ চলে তাহলে আমরা ইরানকে আবার আক্রমণ করব। এখন ইরান তো ট্রাম্পের এই হুমকিতে ভয় পায় না, তাই না? যেহেতু ইরান 40 দিন যুদ্ধ করতে পেরেছে, কাজে ইরান আরো পারবে। এখন তো ইরানে সরাসরি হামলা কেউ করতেছে না। এখন ইরানে আমেরিকা এবং ইসরায়েল হামলা পুরোপুরি বন্ধ আছে, এবং এই সুযোগে ইরান একটু নিজেদেরকে গুছিয়ে রুচিয়ে নিচ্ছে। কিন্তু যুদ্ধের যে প্রাথমিক ধাক্কাটা, সেটা ইরান ভালোভাবেই সামলিয়ে উঠেছে। এখন ইরান আসলে ট্রাম্পের হুমকিকে ভয় পায় না, এবং ইরানও নতুন করে আবার কি খেলা খেলে সেটাই দেখার অপেক্ষায়। এই মুহূর্তে দুই দেশ মুখামুখি আছে হরমুজ প্রণালীতে, এবং হরমুজ প্রণালী হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে আলোচিত ব্যাটেলফিল্ড, যুদ্ধক্ষেত্র। এবং দেখা যাক সেই যুদ্ধে কে জিতে। সেই যুদ্ধে সেই জিতবে যার ধৈর্য বেশি, যার সহনশক্তি বেশি, এবং যে কৌশলী। এখানে কে ধনী, কে সামরিক দিক দিয়ে শক্তিশালী, এগুলো ম্যাটার করে না।